যুদ্ধ যদি আসে ইসরায়েল হারবে, ইরানের হুঁশিয়ারি। তেহরান যেন আবারও আগুনে দাঁড়িয়ে ঘোষণা দিল, আমরা আলোচনায় বসব, কিন্তু আত্মসমর্পণ নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এমন এক বার্তা দিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে ওয়াশিংটন ও তেল আভিভকে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় প্রস্তুত, কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় নয়। কেউ যদি নিজের অস্ত্র হস্তান্তর করে তা হবে বোকামি। আরাকচির কণ্ঠে যেন ঝরে পড়ছিল ইরানের আত্মবিশ্বাসের আগুন। 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও তেহরান আজ অবিচল, দৃঢ় আর যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি বলেন, আমরা ইহুদিবাদী সরকারের কাছ থেকে শত্রুতাপূর্ণ আচরণ আশা করছি। ইরান সব স্তরে প্রস্তুতির শীর্ষে রয়েছে। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে ইসরায়েল আরও একবার পরাজয়ের স্বাদ পাবে। এই এক বাক্যেই যেন কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। ইসরায়েল যেখানে ভেবেছিল ইরানের আকাশকে দগ্ধ করে ফেলবে, সেখানে ইরান জানিয়ে দিল যুদ্ধ তাদের ভয় দেখাতে পারে না, বরং আরও প্রস্তুত করে তোলে। আরাকচি বলেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা আমাদের ক্ষেপণাস্ত্র বাস্তব যুদ্ধে পরীক্ষা করেছি। ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তার ফল হবে ভয়াবহ। এই মন্তব্যের পেছনে রয়েছে জুন মাসের সেই অভূতপূর্ব হামলার স্মৃতি, যখন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতানজ ও ইস্পাহান বোমা বর্ষণ করেছিল। 12 দিনের সে যুদ্ধে বহু বিজ্ঞানী নিহত হন, আর আন্তর্জাতিক সম্প্রদায় থমকে তাকিয়েছিল মধ্যপ্রাচ্যের দিকে। কিন্তু আজ সেই তেহরানি বলছে, আমরা ধ্বংস হইনি। আরাকচির ভাষায়, পারমাণবিক উপকরণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, কিন্তু সেগুলো অন্য কোথাও সরানো হয়নি। আমাদের ভবন ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু প্রযুক্তি অক্ষত। একই সঙ্গে ইরান জানিয়ে দিয়েছে 2015 সালের পরমাণু চুক্তি JCPOA এখন অতীত। 18 অক্টোবর মেয়াদ শেষ হতেই তেহরান ঘোষণা করে তারা আর এই চুক্তির কোনো শর্তে আবদ্ধ নয়। কিন্তু এই ঘোষণার প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো যেন আবার পুরনো ছন্দে ফিরেছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি 3 দেশ মিলে জাতিসংঘের স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। তবে ইরান এই পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেছে। আরাকচি বলেন, এই নিষেধাজ্ঞার কোনো আন্তর্জাতিক ঐক্যমত্য নেই। আমাদের অগ্রাধিকার এখন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা। পশ্চিমাদের নির্দেশ ছাড়া আমরা কারো সঙ্গে যোগাযোগ করতে পারি না, এমনটা হবে না। এই বক্তব্য যেন এক নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়। একদিকে যখন পশ্চিমা দুনিয়া তেহরানকে একঘরে করার চেষ্টা করছে, অন্যদিকে ইরান নিজেই মধ্যপ্রাচ্যের মঞ্চে নিজের শক্তিকে আরও দৃঢ় করছে। সবশেষে আরাকচির কণ্ঠে যেন ভেসে আসে এক সতর্কবার্তা। ইসরায়েল যদি আবার আগুন জ্বালায়, আমরা সেই আগুনকে ফিরিয়ে দেব তাদের ঘরে। আজ ইরান শুধু এক রাষ্ট্র নয়, এক সংকল্প, এক প্রতিরোধের প্রতীক। যে দেশকে ভেঙে দেওয়ার স্বপ্ন বারবার দেখেছে ওয়াশিংটন, সেই ইরান আজও দাঁড়িয়ে আছে বুক উঁচিয়ে, আগুনের ভেতর থেকেও অমলিন। তাদের ভাষায়, আমরা আলোচনায় বসব, কিন্তু অস্ত্র নয়, আত্মসম্মানই আমাদের পতাকা। মধ্যপ্রাচ্যের আকাশ আবারও অগ্নিগর্ভ। তেল আবিব থেকে ভেসে আসছে যুদ্ধের ঢোল। তেহরানের দিকে তাক করা হয়েছে দৃষ্টি। প্রশ্ন একটাই, ইসরায়েল কি ইরানকে আঘাত করতে চলছে? ইসরায়েলের সেনাবাহিনী বা IDF এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করেছেন, প্রয়োজনে ইসরায়েল ইরানে আবারও হামলা চালাতে পারে। সব বিকল্প আমাদের হাতে খোলা। কথাগুলো শীতল নয়, বরং আগুনের স্ফুলিঙ্গ। তিনি আরও দাবি করেছেন, IDF ইতিমধ্যে ইরানকে প্রচণ্ড আঘাত দিয়েছে। তেহরান জানে তার ক্ষতির পরিধি কতটা বড়। তাহলে কি যুদ্ধের ড্রাম বাজছে? ইসরায়েলের কথায় উত্তেজনা ছড়ালেও দৃশ্যপটের আসল নাটক ঘটছে তেহরানে। কারণ এই সতর্কতার একদিন আগে ইরান নিজের সেনাবাহিনীকে দাঁড় করিয়েছে যুদ্ধের প্রস্তুতিতে। ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুল রহিম মুসাভি গর্ব ভরে ঘোষণা করেছেন, আমাদের নৌবাহিনী সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত। গাজার রক্তক্ষয়ী 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর তিনি নৌঘাঁটিতে গিয়ে সৈন্যদের সঙ্গে দেখা করেন। তার চোখে ভেসে ওঠে যুদ্ধের প্রস্তুতির আগুন। তিনি বলেন, আজ আমরা যা দেখেছি তা ছিল ভবিষ্যতের সংঘাতের জন্য অসাধারণ মাত্রার প্রস্তুতি। কিন্তু এখানেই শেষ নয়। ইরান দেখিয়ে দিল তাদের লড়াই শুধু সমুদ্র বা আকাশে সীমাবদ্ধ নয়, যুদ্ধ হবে তথ্যের ভেতরেও। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হঠাৎই সম্প্রচারিত হলো এমন কিছু নথি যা দাবি করা হচ্ছে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের ভেতরের ফাইল। গোয়েন্দা মন্ত্রণালয় প্রকাশ্যে বলল, আমরা ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কে প্রবেশ করেছি। এ যেন রকেট নয়, সাইবার ঝড়, যা ইসরায়েলের জন্য আরও ভয়ঙ্কর। চিত্রটা তাই স্পষ্ট। একদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলছে, আমরা প্রস্তুত, ইরান জানে আমাদের ক্ষমতা।
অন্যদিকে ইরান তার অস্ত্র ভাণ্ডার, নৌবহর আর গোয়েন্দা শক্তি খুলে দেখিয়ে দিচ্ছে, আমরাও প্রস্তুত, আমরা কেবল শিকার নই, আমরা শিকারী। এই টানটান উত্তেজনার মাঝে প্রশ্ন উঠছে, কে কাকে প্রথম আঘাত করবে? তেল আবিব যদি রকেট ছোড়ে, তেহরান প্রস্তুত মিসাইল উড়াতে। ইসরায়েল যদি আকাশে ঝাঁপিয়ে পড়ে, ইরান সমুদ্রে দাঁড় করিয়েছে যুদ্ধজাহাজ। আর সাইবার দুনিয়ায়, সেখানে ইরান ইতিমধ্যেই ঢুকে পড়েছে শত্রুর অন্তরে। তাই মধ্যপ্রাচ্যের রাত আজ নিস্তব্ধ নয়। বাতাসে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ, বারুদে ভেজা এক অনিশ্চয়তা। তেল আবিবের সেনা ঘাঁটিতে যেমন উৎকণ্ঠা, তেহরানের সামরিক ঘাঁটিতেও বাজছে যুদ্ধের প্রস্তুতির ঝাঁক। শেষমেশ ইসরায়েল যতই হুমকি দেখ না কেন, এই প্রেক্ষাপটের আসল শক্তি এখন ইরানের হাতে। কারণ তারা দেখিয়ে দিয়েছে, আকাশে তাদের ফোর্স প্রস্তুত, সমুদ্রে তাদের নৌবাহিনী যুদ্ধ সাজিয়েছে, স্থলে তাদের সেনারা প্রস্তুত দাঁড়িয়ে আছে, আর অদৃশ্য সাইবার দুনিয়ায় তারা ঢুকে গেছে শত্রুর হৃদয়ে। এই যুদ্ধ যদি শুরু হয়, তা শুধু মিসাইল আর রকেটের সংঘর্ষ হবে না, হবে শক্তি বনাম শক্তির মহারণ, যেখানে ইসরায়েলের হুমকি মিলিয়ে যাবে ইরানের গর্জনে। গাজার আঁধার রাত, হঠাৎই আকাশ জ্বলে ওঠে, আগুনের লেলিহান শিখা ছুঁয়ে যায় ইসরায়েলের দিগন্ত। হামাস যেন বজ্রপাতে আঘাত হানে, রকেট বলি ছুড়ে দেয় তেল আবিবের আকাশের দিকে। আকাশ কাঁপে, মাটি কাঁপে, আর মানুষের হৃদয় ধকধক করে ওঠে। গাজা থেকে 5টি রকেট নিক্ষেপ, আয়রন ডোম তো থামাতে ব্যর্থ। এ খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় ইসরায়েলের রাস্তায়। আইডিএফ এর দাবি 4টি রকেট আটকানো গেছে, কিন্তু 5ম রকেট আঘাত হানে খোলা প্রান্তরে। হতাহতের খবর না থাকলেও বার্তা ছিল স্পষ্ট, হামাসের শক্তি এখনো অটুট, ভয়ঙ্কর। এটি একদিনের মধ্যে দ্বিতীয় আক্রমণ। এর আগে উত্তর গাজা থেকে 2টি রকেট ছোড়া হয়েছিল, সেগুলো আয়রন ডোম আটকাতে পারলেও আতঙ্ক থামাতে পারেনি। কারণ এই হামলার পেছনে শুধু বিস্ফোরণ নেই, আছে প্রতিরোধের গর্জন, আছে দখলদারের বিরুদ্ধে অবিচল লড়াই। গাজার তাল আল হাওয়া এলাকায় মাত্র একদিন আগেই আইডিএফ এর সঙ্গে হামাস ইউনিটগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষ যেন এই রাতের বাড়িতে ঘি ঢেলে দিল। সারায়া আল কুদস ভিডিও প্রকাশ করেছে। দৃশ্যে দেখা যায় যোদ্ধারা কাছ থেকে মর্টার নিক্ষেপ করছে, আইডিএফ এর সাঁজোয়া জিপ ধ্বংস করছে। ইসরায়েলি হেলিকপ্টারগুলো আহত সেনাদের সরিয়ে নিতে মরিয়া। দৃশ্যটি যেন কোনো যুদ্ধ সিনেমার সবচেয়ে রুদ্ধশ্বাস দৃশ্য, কিন্তু এটি বাস্তব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আনা শান্তি পরিকল্পনা হামাস সোজাসুজি নাকচ করেছে। গাজার রাস্তায় এই বার্তায় প্রতিধ্বনিত হচ্ছে, আমরা মাথা নোয়াব না। একদিকে যুক্তরাষ্ট্র শান্তির নামে চাপিয়ে দিতে চায় পরিকল্পনা, অন্যদিকে হামাস জানিয়ে দেয় তাদের প্রতিরোধ চলবে। প্রশ্ন উঠছে, কেন বারবার ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়ছে? আয়রন ডোম কি সত্যি অটুট, নাকি গাজার গেরিলা যোদ্ধারা শিখে ফেলেছে কিভাবে ভয়ঙ্কর প্রতিরক্ষা ভেদ করতে হয়? এই হামলা যেন সে প্রশ্নের উত্তর খুঁজে দেয়। রাতের অন্ধকারে রকেটের আগুন শুধু আকাশ ছিঁড়ে যায়নি, কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক মানসিকতাকে। বারবার বলা হচ্ছিল ইসরায়েল নিরাপদ, লোহার গম্বুজ অটুট। অথচ মাত্র 24 ঘন্টায় 2 দপ্পা হামলা দেখিয়ে দিল সত্যিকারের শক্তি গাজায় লুকিয়ে আছে। হামাসের এই বার্তা যেন তাই স্পষ্ট, আমাদের রকেট হয়তো সবসময় লক্ষ্যবস্তুতে আঘাত হানে না, কিন্তু আমাদের অস্তিত্বই ইসরায়েলের জন্য এক অবিরাম দুঃস্বপ্ন। তেল আবিবে আক্রমণের এই রাত তাই শুধু আতঙ্কের নয়, ভয়ঙ্কর এক প্রতিশোধের গল্প। ইসরায়েল যতই আধুনিক প্রযুক্তি সাজিয়ে রাখুক, গাজার বুকে প্রতিরোধের আগুন নিচ্ছে না, বরং প্রতিটি সংঘর্ষ, প্রতিটি বিস্ফোরণ, প্রতিটি রকেট ইঙ্গিত দিচ্ছে নতুন ভোরের, যেখানে ইসরায়েলের আকাশও নিরাপদ নয়। শেষমেশ এই আক্রমণ শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি এক ঘোষণাপত্র। হামাস জানিয়ে দিল, শক্তি এখনো তাদের হাতে, প্রতিরোধ এখনো তাদের রক্তে। আর ইসরায়েলের জন্য বার্তা একটাই, রাত যতই দীর্ঘ হোক, প্রতিরোধের সকাল এসে যাবে। গাজা নগরীর হৃদয়ে এক চমকপ্রদ দৃশ্য। ধুলো ভরা রাস্তায় আল কাসামের এক যোদ্ধা একা হাঁটছে ট্যাঙ্কের দিকে। সামনে ইসরায়েলের লোহার দানব, পিছনে মৃত্যুর সম্ভাবনা, আর তার হাতে আছে কেবল বিস্ফোরক। কয়েক মুহূর্ত পরই ইতিহাস রচিত হয়। আক্রমণের নাটকীয়তা। হামাসের সামরিক শাখা আল কাসাম যে ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যায় যোদ্ধা ধীরে ধীরে ইসরায়েলি ট্যাঙ্কের কাছে পৌঁছে বিস্ফোরক স্থাপন করে। অবিশ্বাস্যভাবে কোনো সেনা টেরই পায়নি, সেখান থেকে অদৃশ্যের মতো সরে যায় সে। কিছু মুহূর্ত পরেই আকাশ কাঁপিয়ে ওঠে বিস্ফোরণ।
হামাসের নিজস্ব তৈরি বার্ক বিস্ফোরক ডিভাইস মুহূর্তে উড়িয়ে দেয় আইডিএফ-এর ট্যাঙ্ক। এই হামলার স্থান গাজার তাল আল হাওয়া পাড়া রোজারি সিস্টার স্কুলের কাছে অভিযানটি চালানো হয়েছিল। হামাস জানিয়েছে এটি তাদের মুসার কর্মী নামে পরিচিত বৃহত্তর সামরিক অভিযানের অংশ। এতে টার্গেট করা হয়েছিল ইসরায়েলি সেনা ও বর্মবাহী যানবাহন। একজন যোদ্ধা কেবল ট্যাঙ্ক উড়িয়েই ক্ষান্ত হননি, অন্য যোদ্ধারও ঝাঁপিয়ে পড়ে। তারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালায় ট্যাঙ্কের কাছে লুকিয়ে থাকা ইসরায়েলি সেনাদের দিকে। আরও দুটি বর্মবাহী বাহকের ভেতরে রাখা হয় বিশেষ চার্জ, দুর্গ ধ্বংসকারী ও সৈন্য বিরোধী বিস্ফোরক। এর ফলাফল ছিল ভয়াবহ। কয়েক সেকেন্ডের মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের খবর নিশ্চিত হয়েছে। ফিলিস্তিনি পক্ষ দাবি করেছে বহু সেনা নিহত ও আহত হয়েছে। পরক্ষণেই ঘটনাস্থলে নেমে আসে ইসরায়েলি উদ্ধারকারী হেলিকপ্টার। মৃত ও আহতদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। তবে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রকাশ করেনি। আল কাসাম এই অভিযানের নাম দিয়েছে শহীদ অভিযান। তাদের বিবৃতিতে বলা হয়েছে এটি কেবল একটি আক্রমণ নয়, বরং প্রতিরোধের প্রতীক। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে প্রথম বিস্ফোরণ থেকে শুরু করে হেলিকপ্টারে আহত সেনাদের সরিয়ে নেওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত। এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাল আল হাওয়া অঞ্চলে সংঘটিত সবচেয়ে তীব্র সংঘর্ষগুলোর একটি। হামাসের দাবি, ইসরায়েলি অভিযানের জবাবে তাদের সামরিক প্রতিরোধ এখন নতুন মাত্রায় পৌঁছেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের শক্তি। এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো ফিলিস্তিনি যোদ্ধাদের কৌশল ও সাহস। আধুনিক প্রযুক্তি ও ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর সামনে দাঁড়িয়ে হাতে বানানো বিস্ফোরক নিয়ে ঝাঁপিয়ে পড়ছে তারা। শুধু আঘাত নয়, এটি এক মনস্তাত্ত্বিক বার্তাও। গাজার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো প্রতিটি যোদ্ধা ইসরায়েলের দখলদার শক্তিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এই নাটকীয় আক্রমণ গাজার যুদ্ধক্ষেত্রে এক নতুন অধ্যায় যুক্ত করেছে। আল কাসামের দাবি এটি কেবল শুরু, সামনে আরও হামলা আসছে। অন্যদিকে ইসরায়েল চুপ, কিন্তু গাজার অন্ধকার রাতের আকাশে জ্বলতে থাকা ট্যাঙ্কের আগুন বলছে এই সংঘর্ষের শেষ এখনো অনেক দূরে। ইয়ম কিপ্পুরের প্রার্থনা ভেদ করে হঠাৎ গর্জে ওঠে সাইরেন। আকাশ কাঁপিয়ে ওঠে রকেট বিস্ফোরণ। ইহুদিদের বছরের সবচেয়ে পবিত্র এই দিনে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশদোদের রকেট হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের বার্তা, প্রতিশোধের আগুন। হামাস জানিয়েছে ইসরায়েল বারবার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারই জবাব হিসেবে ইয়ম কিপ্পুরের রকেট হামলা চালানো হয়েছে। উত্তর গাজা থেকে আশদোদের দিকে 5টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে এর মধ্যে 4টি প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়, তবে একটি রকেট খোলা জায়গায় গিয়ে পড়ে। কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, কিন্তু এর মধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে হামাস, ইসরায়েলের নিরাপত্তার ঢাল ভেদ করেই তারা আঘাত হানতে সক্ষম। রকেট হামলার সময় আশদোদ শহরে ইয়ম কিপ্পুরের প্রার্থনা চলছিল। হঠাৎই সাইরেন বাজতে শুরু করে। মানুষ প্রার্থনা ছেড়ে দৌড়ে আশ্রয় নেয় নিরাপদ ঘরে। মুহূর্তে আতঙ্কে ভরে যায় গোটা শহর। বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয় আকাশ জুড়ে। দিনের আগের দিকে গাজা সীমান্তবর্তী এলাকায় আরও 2টি রকেট হামলার চেষ্টা হয়। স্থানীয় সময় দুপুর 2টার দিকে সাইরেন বাজে, আর ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উভয় রকেট আটকায়। রকেট হামলার একই দিনে আরেকটি নাটকীয় ঘটনা ঘটে সমুদ্রে। গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা একটি আন্তর্জাতিক ফ্লোটিলাকে আটকায় ইসরায়েলি নৌবাহিনী। এই ফ্লোটিলায় ছিলেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ সহ আরও অনেকে। ইসরায়েলি কর্মকর্তারা তাদের আটক করে দাবি করেন ফ্লোটিলা আসলে হামাসের সমর্থনে সংগঠিত, তবে আয়োজকেরা এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ফ্লোটিলার এক সদস্য সুইডিশ নাগরিক গুনবে একটি ভিডিও বার্তায় বলেছেন, আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। আমাদের মিশন ছিল সম্পূর্ণ অহিংস ও আন্তর্জাতিক আইন অনুযায়ী। দয়া করে আমার সরকারকে বলুন যেন আমাদের অবিলম্বে মুক্তি দাবি করে। অন্যদিকে ইসরায়েলি নৌবাহিনী ঘোষণা দিয়েছে, আপনারা অবরুদ্ধ এলাকায় প্রবেশ করছেন। গাজায় সহায়তা পৌঁছাতে চাইলে নির্ধারিত চ্যানেলের মাধ্যমে আশদোদ বন্দরে নিয়ে আসুন। সেখানেই নিরাপত্তা পরীক্ষা শেষে তা গাজায় পাঠানো হবে। প্রতিরোধের বার্তা। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের এই হামলা হয়তো প্রাণহানি ঘটায়নি, কিন্তু এটি মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলকে নাড়িয়ে দিয়েছে। সবচেয়ে পবিত্র দিনে রকেট আঘাত দেখিয়েছে প্রতিরোধকারীরা কেবল অস্ত্রেই নয়, কৌশলেও সমান শক্তিশালী। ইয়ম কিপ্পুরের এই রাত হয়তো ইতিহাসে থেকে যাবে প্রতিরোধ ও প্রতিক্রিয়ার প্রতীক হয়ে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন অক্টোবর 7 এর হামলার প্রতিশোধ হিসেবে ইতিমধ্যে 25,000-এর বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে, বাকিরা সামরিকভাবে ঘেরাও হয়ে আছে এবং আমার নির্দেশের অপেক্ষায় আছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আরও লেখেন, আমরা জানি তোমরা কারা এবং কোথায় আছো, তোমাদের শিকার করে হত্যা করা হবে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিরপরাধ ফিলিস্তিনিদের অনুরোধ করছি এই বিপজ্জনক অঞ্চল ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যেতে। ইরানের পারমাণবিক অঞ্চলে ভূমিকম্প। ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে রাতের বেলা রিখটার স্কেলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কম্পন অনুভূত হয়েছে তেহরান, কোমে এবং আশেপাশের বেশ কিছু অঞ্চলে। ভূমিকম্পের কেন্দ্রে অবস্থিত ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা হিসেবে পরিচিত। এর আশেপাশে আগে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর সামরিক স্থাপনাও ছিল। এই ভূমিকম্পের পর দেশ জুড়ে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। ফোর্দো কেন্দ্রের অবস্থান এই ভূমিকম্পকে কেবল ভূমিকম্পের হিসেবেই দেখা হয় না, এটি যেন প্রশ্ন তোলে ইরান কি পারমাণবিক পরীক্ষা করছে। যদিও ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে কম এবং এটি প্রাকৃতিক কম্পন হিসেবে জানানো হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টিতে দেখছেন। কোনো প্রমাণ নেই যে ইরান পারমাণবিক পরীক্ষা করেছে। আফটারশকের আশঙ্কায় সতর্কতা। ভূমিকম্পটি মাটির 10 কিলোমিটার গভীরে ঘটে। তেহরান প্রদেশের দামাবান্দ, আফসার্ড, কিলান, ভারাবিন এবং ফাশামে কম্পন অনুভূত হয়েছে। মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে, অনেকেই ঘরে ফিরতে ভয় পান। প্রথমে কিছু বেসরকারি চ্যানেল ভুল করে কেন্দ্রস্থল তেহরানের ফাশাম হিসেবে জানায়, পরে তা সংশোধন করে ইস্পাহান প্রদেশের জাফারেহ বলে জানানো হয়। ফোর্দো কেন্দ্রের নিকটে ভূমিকম্প হওয়া মানে কি ইরান পারমাণবিক পরীক্ষা করেছে? বিশ্লেষকরা বলছেন এটি প্রাকৃতিক ভূমিকম্প এবং পারমাণবিক কর্মকাণ্ডের সঙ্গে এর সরাসরি কোনো প্রমাণ নেই। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছে, কারণ ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানের পারমাণবিক ক্ষমতার কেন্দ্রবিন্দু। ভূমিকম্পের কম্পন এখানে কিছু প্রযুক্তিগত ঝুঁকি সৃষ্টি করতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষা বা শক্তিশালী আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এর আগে গত জুনে ইসরায়েলের সঙ্গে পাল্টা হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, সেমনান শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সেমনান শহর, যা রাজধানী তেহরান থেকে প্রায় 145 মাইল পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ভূমিকম্পটি ইরানের কোম প্রদেশে অবস্থিত গুরুত্বপূর্ণ ফোর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি সংঘটিত হয়, যা ভূমিকম্পটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভূমিকম্প ঘিরে নানা গুজব ছড়ায়। এক ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে সে সময় দাবি করেন, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC হয়তো কোনো পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন হয়েছে। তবে এই দাবি এখনো পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও পরীক্ষা নিয়ে কিছু জানায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ 5.2 মাত্রা, কেউ বা 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করে। সে সময়ে প্রশ্ন উঠেছিল, সত্যিই কি ইরান ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা? ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসি। গুপ্তচরবৃত্তি ইস্যুতে ইরানের কঠোর বার্তা। তেহরানের আকাশে আবারও ঝুলছে ভয় এবং শক্তির মিশেল। একদিকে যুদ্ধের উত্তাপ, অন্যদিকে গুপ্তচরবৃত্তির জালে শিকার ইরান। আর সেই আগুনে ইসরায়েল সংশ্লিষ্টদের ফাঁসিতে ঝুলিয়ে যেন ইরান জানিয়ে দিল, আমরাই আইন, আমরাই শাসন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, খুজেস্তান প্রদেশে 6 জন বিচ্ছিন্নতাবাদীকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের হয়ে কাজ করত, 4 জন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছিল এবং খোররামশাহ শহরে একটি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। ইরান সরকারের দাবি, এই মৃত্যুদণ্ড কোনো রাজনৈতিক প্রদর্শনী নয়, বরং জাতীয় নিরাপত্তার লড়াই। কিন্তু পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরানে 2025 সালেই এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে।
তবে ইরানের যুক্তি একটাই, দেশের নিরাপত্তা আগে, বিশ্বের সমালোচনা পরে। কয়েক সপ্তাহ ধরে ইরান জুড়ে চলছে গুপ্তচর বৃত্তি বিরোধী অভিযান। 17 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত 8 জন ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিয়েছে দেশটি। তাদের একজন বাহমান চুবিয়াল। এপির প্রতিবেদনে বলা হয়েছে, চুবিয়াল ইরানের টেলিকম খাতে কাজ করতেন এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইরানের দাবি, তিনি ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানির পথ ও সংবেদনশীল প্রকল্প সম্পর্কিত তথ্য বিদেশে পাচার করতেন। আরেকজন বাবক শাহবাজি। ইরান জানিয়েছে, শাহবাজি ইরানের ডেটা সেন্টারের তথ্য বিক্রি করেছিলেন তার ইসরায়েলি হ্যান্ডলারদের কাছে। কিন্তু মানবাধিকার কর্মীদের দাবি, শাহবাজিকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল। আরও নাটকীয় হল শাহবাজির পটভূমি। তিনি নাকি ইউক্রেনের প্রেসিডেন্টকে চিঠি লিখে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যে রাশিয়া এখন ইরানের ঘনিষ্ঠ মিত্র। সেই চিঠি হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সীমিত যুদ্ধের পর থেকে ইরান আরও কঠোর হয়েছে। তখন থেকেই তেহরান বুঝে গেছে, শত্রু শুধু সীমান্তে নয়, ভেতরেও আছে। আর সেই শত্রুকে নির্মূল করতেই চলছে এই গুপ্তচর শিকার অভিযান। অসলো ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এবং ওয়াশিংটন ডিসি ভিত্তিক আব্দুর রহমান বোরোমান্ড সেন্টার দাবি করেছে, চলতি বছরে 1000-এরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। কিন্তু তেহরানের কাছে এটি সংখ্যা নয়, এটি নিরাপত্তার সংজ্ঞা। হয়তো মানবাধিকার সংস্থা বলবে অমানবিক, কিন্তু ইরানের দৃষ্টিতে এটি অপরিহার্য। তারা যেন ঘোষণা দিচ্ছে, মোসাদের ছায়া যতই গভীর হোক, পারস্যের মাটিতে তা টিকবে না। ইরান জানাচ্ছে, তার শত্রুদের গুপ্তচর বৃত্তির দাম এখানে মৃত্যুর সমান। আর সেই বার্তা এখন শুধু ইসরায়েল নয়, গোটা বিশ্ব শুনছে পরিষ্কারভাবে। শেষ পংক্তি যেন তেহরানের গর্জন, যে আমাদের ভূমিতে আগুন ছড়াবে তাকে আমরা ছাই করে দেব। ইরানের দিকে ফের ঝুঁকছে ইসরায়েল। ট্রাম্পের নিষেধ উপেক্ষা করে নতুন সংঘাতের আভাস। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও যুদ্ধের গন্ধ। গাজার আলোচনায় স্থবিরতা আর তেহরানের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি। ইসরায়েল কি আবারও আগুন জ্বালাতে চলেছে? এভিগডর লাইবারম্যানের সাম্প্রতিক মন্তব্য যেন সেই সন্দেহকেই উস্কে দিয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, লাইবারম্যান ইসরায়েলিদের সতর্ক করেছেন আশ্চর্যজনক এক আক্রমণের সম্ভাবনা নিয়ে। তিনি নাগরিকদের পরামর্শ দিয়েছেন সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে। তার ভাষায়, ইরানিরা অত্যন্ত মনোযোগীভাবে কাজ করছে, তারা নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করছে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন মাত্র একদিন আগেই ইরান ঘোষণা দিয়েছিল তারা পারমাণবিক অস্ত্র চায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করেছেন, আমরা গণবিধ্বংসী অস্ত্রের পক্ষে নই। এটি একটি ধর্মীয় বিশ্বাস ও ফতোয়া। আমরা কখনোই পারমাণবিক অস্ত্র অনুসরণ করিনি, করবও না। তবুও বিশ্বজুড়ে সন্দেহের মেঘ ঘনীভূত। জাতিসংঘ গত মাসে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তার পারমাণবিক কর্মসূচির কারণে। আর ঠিক তার পেছনেই লুকিয়ে আছে জুন মাসের সেই ভয়াবহ 12 দিনের যুদ্ধ, যা বদলে দিয়েছিল ইরান ইসরায়েল সম্পর্কের মানচিত্র। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলোতে। হামলায় নিহত হন একাধিক শীর্ষ ইরানি জেনারেল। কিন্তু ইরান থেমে থাকেনি। প্রতিশোধের আগুনে তেহরান জবাব দেয় আকাশজোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ঢুকে যায়। পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা একে বলেছিলেন এক নতুন যুগের সূচনা, যেখানে ইরানের ড্রোন প্রযুক্তি ইসরায়েলের আয়রন ডোমকে অকার্যকর করে দেয় কয়েক ঘন্টার মধ্যেই। 22 জুন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। অপারেশন মিডনাইট হ্যামান নামের গোপন অভিযানে মার্কিন যুদ্ধবিমান বোমা বর্ষণ করে নাতানজ, ফার্দো ও ইস্পাহানের ইরানি পারমাণবিক স্থাপনাগুলিতে। এরপর জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ, আমি যেটাকে বলি অপারেশন রাইজিং লায়ন, ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের সাহসী পাইলটরা তেহরানের আকাশ দখল করেছিল। মার্কিন B-2 পাইলটদের সঙ্গে মিলে তারা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেয়। কিন্তু এই আত্মবিশ্বাসী ভাষণের অন্তরালে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা। সেই যুদ্ধের পর থেকেই ইরান আগের চেয়ে আরও শক্তিশালী, আরও প্রস্তুত। তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়ঙ্কর শক্তি। শেষ পর্যন্ত ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও বাস্তবে আগুন এখনও নিভে যায়নি।
এখন আবারও ইসরায়েলি রাজনীতিতে যখন অস্থিরতা, গাজার আলোচনায় স্থবিরতা, তখন লাইবারম্যানের আশ্চর্যজনক আক্রমণ মন্তব্য যেন নতুন এক ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। তেহরানের বার্তাটি স্পষ্ট, যে হাত ইরানের দিকে উঠবে তাকে আমরা ইতিহাসে পরিণত করব। ইরান আজ শুধু প্রতিরোধের নাম নয়, বরং মধ্যপ্রাচ্যের মাটিতে এক নতুন শক্তির প্রতীক, আর সেটি হয়তো ইসরায়েলকে আবারও দ্বিধায় ফেলেছে। পেন্টাগনের সতর্কবার্তা, ইরান যুদ্ধেই ফাঁস হয়ে গেল আমেরিকার ক্ষেপণাস্ত্র সংকট। বিস্ময়কর অস্ত্র সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন গভীর উদ্বেগে। 12 দিনের ইরান যুদ্ধেই প্রকাশ পেয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ভয়াবহ ঘাটতি। ওয়াশিংটন কাঁপছে, কারণ ইউক্রেন ও ইরান দুটি ফ্রন্টে লড়াই একসঙ্গে চালিয়ে যেতে গিয়ে মার্কিন স্টকপাইল প্রায় শুকিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সংঘাতটি যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবস্থার এক গোপন সত্য উন্মোচন করেছে। দুনিয়ার সর্বশক্তিমান সেনাবাহিনী বললেও তাদের মজুদে যথেষ্ট ক্ষেপণাস্ত্র নেই। যুদ্ধের চাপেই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরের ফাঁপা কাঠামো প্রকাশ পেয়েছে। ইরান যুদ্ধের পর পেন্টাগনের ঘুম উড়ে গেছে। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধেই যুক্তরাষ্ট্র নিক্ষেপ করেছে 150টিরও বেশি থার্ড ক্ষেপণাস্ত্র, যা তাদের মোট কেনা ক্ষেপণাস্ত্রের প্রায় 1/4। বিশ্লেষকদের হিসেবে এই ক্ষতিপূরণে লাগবে অন্তত 8 বছর এবং কয়েক বিলিয়ন ডলার। এখন পেন্টাগনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদি পরের যুদ্ধ চীনের সঙ্গে হয়, তাহলে কিভাবে টিকবে যুক্তরাষ্ট্র? পরিস্থিতি এতটাই সংকটজনক যে পেন্টাগন তার ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে উৎপাদন হার দ্বিগুণ, এমনকি 4 গুণ করো। লকহিড মার্টিন আর রেথিয়ন ইতিমধ্যে কারখানা সম্প্রসারণ করেছে, নতুন কর্মী নিয়েছে, কিন্তু তারাও বলছে চুক্তি চাই, শুধু মুখের কথা নয়। ইউক্রেনে যুদ্ধ চলছে রাশিয়ার বিরুদ্ধে, আর মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বী ইরান। দুটি ফ্রন্টে লড়াই একসঙ্গে টেনে নেওয়ার চেষ্টা করছে আমেরিকা, কিন্তু বাস্তবতা বলছে প্যাট্রিয়ট, থার্ড, LRASM সব মজুদি শুকিয়ে গেছে। এখন এক যুদ্ধ চললে আরেক যুদ্ধের জন্য হাতে কিছুই থাকবে না। এই অবস্থায় ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে অতিরিক্ত $25 বিলিয়ন অস্ত্র বরাদ্দ, কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই অর্থও যথেষ্ট নয়, কারণ সংকটটা শুধু অর্থের নয়, এটি মার্কিন যুদ্ধনীতির ভিতরের দুর্বলতার প্রতিচ্ছবি। ঠান্ডা যুদ্ধের ছায়া আর টিকছে না। পেন্টাগনের যুদ্ধ মতবাদ এখনও ঠান্ডা যুদ্ধের চিন্তায় আটকে আছে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তারা বলছেন, আজকের যুদ্ধ ড্রোন, ইলেকট্রনিক জ্যামিং ও মিসাইল বৃষ্টির লড়াই, কিন্তু আমেরিকা এখনো পুরনো কৌশলে বন্দী। ইরান যুদ্ধ সেই পুরনো মানসিকতার পর্দা ছিঁড়ে দিয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি মার্কিন আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করেছে। ফলে বিশ্বের নজর ঘুরে গেছে। যে দেশকে একসময় অক্ষর শত্রু বলা হতো, সেই ইরানই এখন যুক্তরাষ্ট্রকে নিজের সীমাবদ্ধতা বোঝাতে বাধ্য করছে। ইউক্রেনের যুদ্ধ আমেরিকার গুদাম খালি করেছিল, আর ইরানের যুদ্ধ সেটি উন্মোচন করল। এখন পেন্টাগন সাপ্তাহিকভাবে মিসাইল এক্সিলারেশন কাউন্সিলের সভা করছে, যেন দ্রুত উৎপাদন বাড়ানো যায়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটা সময়ের সঙ্গে দৌড়। ইরান দেখিয়েছে যুদ্ধ শুধু অর্থে নয়, সাহসে জয় হয়। যেখানে আমেরিকার ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যায়, সেখানে তেহরানের আকাশে এখনো নতুন ক্ষেপণাস্ত্র জন্ম নেয়। এক পাশে শঙ্কিত পেন্টাগন, অন্য পাশে আত্মবিশ্বাসে জ্বলছে ইরান। যুদ্ধের বাস্তবতা তাই বলছে দুনিয়া বদলাচ্ছে। হয়তো ইতিহাসে লিখছে নতুন অধ্যায়, যেখানে ইরান দাঁড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভয়ের প্রতীকে। চাবাহার মহাকাশ বন্দরে নতুন ইতিহাস। প্রথম কঠিন জ্বালানি উৎক্ষেপণের দ্বারপ্রান্তে ইরান। ইতিহাসের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে ইরান। দক্ষিণ পূর্বাঞ্চলের চাবাহার মহাকাশ বন্দর থেকে প্রথম কঠিন জ্বালানি চালিত রকেট উৎক্ষেপণের প্রস্তুতি এখন চূড়ান্ত। ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়ে শনিবার বিশ্ব মহাকাশ সপ্তাহ 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন, চাবাহারের আকাশে শিগগিরই উঠবে ইরানের নতুন মহাকাশ যান। এই ঘোষণা শুধু একটি মহাকাশ প্রকল্পের খবর নয়, এটি ইরানের প্রযুক্তিগত আত্মনির্ভরতার প্রতীক। বহু নিষেধাজ্ঞা, রাজনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক চাপের মধ্যেও ইরান প্রমাণ করছে তারা থামবে না। সালারিয়া জানিয়েছেন, চাবাহার মহাকাশ বন্দরের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে মূলত কঠিন জ্বালানি রকেট উৎক্ষেপণের জন্য তৈরি করা হয়েছে।
আর দ্বিতীয় পর্যায়টি, যেখানে ভারী প্যালোড বহন এবং একাধিক উৎক্ষেপণ সম্ভব হবে, তা এখন নকশা পর্যায়ে রয়েছে। চাবাহারের অবস্থানও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালারিয়ে বলেন, এই ঘাঁটি 40 থেকে 100 ডিগ্রি প্রবণতার কক্ষপথে প্রবেশের সুযোগ দেয়, যা স্যাটেলাইটের জন্য অপরিহার্য। অর্থাৎ এটি শুধু ইরানের নয়, বৈশ্বিক মহাকাশ মানচিত্রে এক নতুন কেন্দ্র হয়ে উঠছে। উৎক্ষেপণ সারিতে জাফর, পায়া, নাহিদ ও সোলেমানি প্রকল্প। ইরান আগামী মাসগুলোতে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। জাফর 2 ও পায়া রিমোট সেন্সিং স্যাটেলাইট বিদেশি উৎক্ষেপণ যানে মহাকাশে পাঠানো হবে। অন্যদিকে নাহিদ 2 উৎক্ষেপণ করা হবে ইরানের নিজস্ব সিমোর্গ রকেটে। সবচেয়ে আকর্ষণীয় পরিকল্পনা হলো শহীদ সোলাইমানি স্যাটেলাইট প্রকল্প, যেখানে 20টির মতো ন্যানো স্যাটেলাইট নিয়ে তৈরি হবে এক বিশাল মহাকাশ যোগাযোগ নেটওয়ার্ক। এরই মধ্যে 2টি পরীক্ষামূলক মডেল 3U ও 6U কিউবসেট তৈরি হয়েছে। সালারিয়া আরও জানান, ইরান এখন চীনের চাংই-8 চন্দ্র অভিযানে যোগ দিয়েছে। প্রকল্পটির নকশা পর্যায় সম্পন্ন, আর এখন শুরু হচ্ছে ইঞ্জিনিয়ারিং মডেলের উন্নয়ন। ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রকল্পেও ইরান অংশ নিতে চায়। এই অংশীদারিত্বের মধ্য দিয়ে ইরান শুধু আঞ্চলিক শক্তি নয়, মহাকাশেও নতুন সহযোগিতার দ্বার খুলছে। একদা যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, সে আজ বৈশ্বিক মহাকাশ ক্লাবের অংশ। রিমোট সেন্সিং উপগ্রহ পার্স 3, রাডার স্যাটেলাইট রেড 2 এবং উচ্চ ব্যান্ডউইথ যোগাযোগ স্যাটেলাইট নাহিদ 3 ও পার্স 2 সবই এখন চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায়। এমনকি বেসরকারি খাতের তৈরি কাউসার 2 স্যাটেলাইটও উৎক্ষেপণের জন্য প্রস্তুত। ইরান আজ বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে জায়গা করে নিয়েছে, যারা নিজেদের উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করতে সক্ষম। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিগুলোকে যুক্ত করে ইরান গড়ে তুলছে এক সম্পূর্ণ মহাকাশ বাস্তুতন্ত্র। চাবাহারের আকাশে যখন প্রথম কঠিন জ্বালানি রকেট উঠবে, তা শুধু এক উৎক্ষেপণ নয়, তা হবে এক জাতির আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। যেখানে নিষেধাজ্ঞা ব্যর্থ, সেখানে ইরানের দৃঢ়তা জয়ী। এই আকাশে আজ একটাই বার্তা লেখা থাকবে, ইরান থামে না, ইরান উড়ে যায়। ইসরায়েলে আবারও সাইরেন বাজল। ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্ক ছড়ালো তেল আবিব জুড়ে। ইতিহাসের এক অদ্ভুত পরিহাস। গাজার উপরে ইসরায়েলের অবিরাম আগুনের মাঝেই দূর আরব উপদ্বীপ থেকে উঠে আসে এক বজ্রধ্বনি। ইয়েমেনের আকাশ থেকে ছুটে আসে ক্ষেপণাস্ত্র, লক্ষ্য ইসরায়েল। ভোরে মধ্য ইসরায়েলের আকাশ কাঁপিয়ে ওঠে ইয়ার রেড সাইরেনের শব্দে। রাজধানী তেল আবিব সহ একাধিক শহরে মানুষ দৌড়ে যায় বোমা শেল্টারে। রাস্তায় আতঙ্ক, আকাশে প্রতিরোধ, যেন যুদ্ধের এক নতুন অধ্যায়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন ভিত্তিক আনসারুল্লাহ বা হুথি যোদ্ধারা ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে এবং মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। তবু আতঙ্কের রেশ মুছে যায়নি, কারণ এই হামলা কেবল এক ক্ষেপণাস্ত্র নয়, বরং এক বার্তা। গাজায় আগুন জ্বললে ইয়েমেন নীরব থাকবে না। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মার্চের 18 তারিখ থেকে এটি ছিল ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে নিক্ষেপিত 91তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, একই সময়ে অন্তত 41টি ড্রোন পাঠানো হয়েছে ইসরায়েলের দিকে। হুথিদের লক্ষ্য পরিষ্কার, যতদিন গাজার অবরোধ থাকবে, ততদিন তারা তাদের আগুন থামাবে না। তেল আবিবের পাশাপাশি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলেও বাজে সতর্কতার সাইরেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, কিন্তু আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছে ইসরায়েলি জনমনে। হুথিদের মুখপাত্র ঘোষণা দিয়েছেন, আমাদের সামরিক অভিযান চলবে যতক্ষণ না গাজার ওপরের আগ্রাসন শেষ হচ্ছে এবং অবরোধ তুলে নেওয়া হচ্ছে। তারা আরও জানায়, ইসরায়েলি জাহাজ চলাচল রুখতে লাল সাগর, আরব সাগর, বাব আল মান্দাব প্রণালী ও এডেন উপসাগরে অব্যাহত থাকবে নৌ অবরোধ, এবং তারা আন্তর্জাতিক কোম্পানিগুলোকে সতর্ক করেছে যেন এই অবরোধ ভাঙার চেষ্টা না করে। এই হামলার আগেও অক্টোবরের 1 তারিখে ইয়েমেন থেকে ইসরায়েলের উপকূলীয় শহর এলাতের দিকে ড্রোন পাঠানো হয়েছিল। সেটিও ইসরায়েলি বিমান বাহিনীর মাঝ আকাশেই ভূপাতিত করে। 2023 সাল থেকে হুথিরা নিয়মিতভাবে ইসরায়েল সম্পৃক্ত জাহাজে হামলা চালাচ্ছে। তাদের দাবি, এটি গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর এক যুদ্ধ। তাদের ভাষায়, এই যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়, বরং বিশ্বাসে, প্রতিশোধে এবং ন্যায়ের দাবিতে লড়া হচ্ছে। তেহরান সমর্থিত এই সংগঠনটি যে শক্তি ও প্রযুক্তিতে ক্রমে অপ্রতিরোধ হয়ে উঠছে, তা ইসরায়েল ভালোভাবেই বুঝতে পারছে। কারণ মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইয়েমেন অনেক দূরে হলেও তাদের ক্ষেপণাস্ত্রের নাগাল এখন তেল আবিব পর্যন্ত পৌঁছে গেছে। হুথিদের এই বার্তা তাই স্পষ্ট,
গাজায় আগুন জ্বললে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র থামবে না। ইসরায়েল যখন হামাস ও গাজার উপর অব্যাহত হামলায় ব্যস্ত, তখন ইয়েমেনের এই দূরপাল্লার প্রতিবাদ যেন এক নতুন কূটনৈতিক ও সামরিক বাস্তবতার জন্ম দিচ্ছে। প্রতিরোধের এই গল্প এখন গাজার গলি ছাড়িয়ে পৌঁছে গেছে তেল আবিবের আকাশে। ইসরায়েলের দিকে ক্লাস্টার ওয়ারহেড মিসাইল ছুড়ল হুথি যোদ্ধারা। গাজা চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও দাউ দাউ আগুন। গাজার বুকে বোমা পড়ছে, আর ঠিক সেই সময় ইয়েমেন থেকে উড়ে এলো এক মারাত্মক বার্তা। ইসরায়েলের দিকে ছোড়া হলো ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল। আঘাত না লাগলেও আকাশ কাঁপিয়ে দিল সেই বিস্ফোরণের ছায়া। সকালে ইয়েমেনের রাজধানী সানা থেকে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা দাবি করেছে তারা ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি অধিকৃত জেরুজালেম অঞ্চলের সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের ভাষায় এটি ছিল প্যালেস্টাইন 2 নামের এক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে ছিল বহু ওয়ারহেড, অর্থাৎ একসঙ্গে একাধিক বিস্ফোরণের ক্ষমতা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে মিসাইলটি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবু আতঙ্কে জেরুজালেম ও আশেপাশের এলাকায় বেজে উঠেছে সাইরেন, মানুষ ছুটেছে আশ্রয় কেন্দ্রে। কিন্তু এখানেই শেষ নয়। হুথি বাহিনী স্পষ্ট জানিয়েছে, আমরা গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। তাদের ভাষায় এটি দমন-পীড়নের শিকার ফিলিস্তিনি জনগণের বিজয়ের লড়াই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সমর্থিত হুথিরা একাধিকবার ইসরায়েলের দিকে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। সাম্প্রতিক হামলাটি বিশেষ করে আলোচনায় এসেছে কারণ এতে ব্যবহার করা হয়েছে ক্লাস্টার ওয়ারহেড, এমন এক ধরনের অস্ত্র যার উপমিসাইলগুলো আলাদা কোনো নির্দেশনা ছাড়াই মাটিতে পড়ে বিস্ফোরিত হয়। ফলে এটি একসঙ্গে বৃহৎ এলাকা জুড়ে ধ্বংস সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু সামরিক বার্তা নয়, এটি এক ধরনের রাজনৈতিক প্রতিকূল। কারণ এমন এক সময় এই হামলা ঘটল যখন হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও গাজার মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনায় নতুন টানাপোড়েন শুরু হয়েছে। গাজা চুক্তির ভবিষ্যৎ ঝুলছে অনিশ্চয়তার দড়িতে, আর ঠিক তখনই ইয়েমেনের দিক থেকে এই আগুন ছুড়ে দিল হুথিরা। হুথি সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, আমাদের অভিযানের লক্ষ্য পূর্ণ হয়েছে। কোটি কোটি দখলদার জায়নিস্ট আশ্রয় নিতে ছুটেছে। গাজার অবরোধ ও হত্যাযজ্ঞ বন্ধ না হলে আমরা হামলা চালিয়ে যাব। এই বার্তায় শুধু ক্ষোভ নয়, স্পষ্ট হুঁশিয়ারিও লুকিয়ে আছে। গাজার প্রতিটি বোমা হুথিদের নতুন এক মিসাইল চালিয়ে দিচ্ছে। সৌদি আরবের প্রতিবেশী এই ইয়েমেন দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল যুদ্ধক্ষেত্র। কিন্তু এবার তারা যুদ্ধকে সীমান্তের বাইরেও টেনে নিয়েছে, সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধের আগুন তাই এখন শুধু গাজায় নয়, জেরুজালেমের আকাশে। আর এই আগুনে হুথিরা যেন ঘোষণা দিচ্ছে, যতদিন গাজা জ্বলবে ইয়েমেনের আগুনও নিভবে না। মুসলিম বিশ্বে হামাসের প্রশংসার ঝড়। সৌদির নেতৃত্বে নতুন ঐক্যের বার্তা। গাজার যুদ্ধের মধ্যে নতুন এক কূটনৈতিক ঝড় তুলেছে মুসলিম বিশ্ব। হামাসের বড় পদক্ষেপের পর একসঙ্গে কণ্ঠ তুলেছে ইসলামী বিশ্বের শীর্ষ দেশগুলো। সৌদি আরব, কাতার, তুরস্ক, পাকিস্তান, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। তারা হামাসের সাম্প্রতিক ঘোষণা গুরুত্বপূর্ণ ও ইতিবাচক মোড় বলে বর্ণনা করেছে। এই যৌথ বিবৃতিতে দেশগুলো হামাসকে ধন্যবাদ জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আলোচনায় অংশ নেওয়ার জন্য এবং তাদের গুরুত্বপূর্ণ প্রস্তুতির প্রশংসা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজার যুদ্ধ বন্ধে হামাস যে আগ্রহ দেখিয়েছে তা ফিলিস্তিনি জনগণের জন্য আশার আলো। বিবৃতিটি এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে একটি 21 দফা প্রস্তাব তুলে ধরেছেন। সেই প্রস্তাবের একটি বড় অংশে রয়েছে বন্দীদের মুক্তি, হামাসের কাছ থেকে প্রশাসনিক ক্ষমতা, একটি অন্তর্বর্তী প্রযুক্তিবিদ সরকারকে হস্তান্তর এবং ধীরে ধীরে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার। হামাস সম্প্রতি প্রস্তাবটির কিছু অংশে সম্মতি জানিয়ে আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে। তবে তারা জানিয়েছে কিছু ধারা নিয়ে এখনো আলোচনার প্রয়োজন আছে। তাদের অবস্থান স্পষ্ট, গাজার সার্বভৌমত্ব ও ফিলিস্তিনিদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়। এই ঘোষণার পরেই সৌদি আরব নেতৃত্ব দিল মুসলিম বিশ্বের এক বিরল ঐক্যের। রিয়াদ থেকে শুরু হওয়া বার্তা বলছে, এখন সময় এসেছে ইসরায়েলকে গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সেখানে ফিরিয়ে আনতে হবে। বিবৃতিতে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আমরা হামাসের ইতিবাচক ভূমিকা স্বাগত জানাই। এটি শান্তির পথে এক নতুন সূচনা। তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে উল্লেখিত শর্তগুলো বাস্তবায়নের দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের নিরাপত্তা, মানবিক সহায়তার অবাধ প্রবাহ এবং বাস্তুচ্যুতি বন্ধের নিশ্চয়তা। এই বিবৃতিতে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে এক ভবিষ্যৎ 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপর।
যেখানে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ খুলে যাবে। তবে বিশ্লেষকদের মতে এই ঘোষণার সবচেয়ে বড় বার্তা এসেছে রিয়াদ থেকে। সৌদি আরব শুধু বিবৃতি দেয়নি, বরং কূটনৈতিক ও ধর্মীয় উভয় ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছে। গাজার যুদ্ধ নিয়ে নীরবতা ভাঙার পর এখন সৌদি আরব মধ্যপ্রাচ্যে ইসলামী ঐক্যের প্রতীক হয়ে উঠছে। একজন আঞ্চলিক বিশ্লেষক বলেন, যে মুহূর্তে পশ্চিমা জোট ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সৌদি নেতৃত্বে মুসলিম বিশ্ব এক হয়ে হামাসকে সমর্থন জানাচ্ছে। এটি কেবল রাজনৈতিক ঘটনা নয়, এটি শক্তির প্রদর্শন। টমাহক পাঠালে সম্পর্ক শেষ, ট্রাম্পকে পুতিনের চূড়ান্ত হুমকি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক স্পষ্ট সতর্কতা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনের টমাহক ক্ষেপণাস্ত্র পাঠায় তবে তা হবে সম্পর্ক ধ্বংসের সূচনা। আলাস্কার শীর্ষ বৈঠকের 1 মাসের মাথায় পুতিনের এই বক্তব্যে আবারও বরফ ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে ওয়াশিংটন মস্কো সম্পর্কের ওপর। পুতিন শান্ত গলায় কিন্তু শীতল বার্তায় বললেন, আমি কোনো লক্ষ্য স্থির করিনি, আমি কেবল সত্য বলেছি। টমাহকের মতো অস্ত্র পাঠানো মানে সম্পর্কের শেষ অধ্যায় শুরু। টমাহক মানেই সংঘাতের ঘণ্টা বাজবে। পুতিন বলেন, নতুন অস্ত্র, বিশেষ করে দূরপাল্লার টমাহক, এগুলির উচ্চ নির্ভুলতা ভালো, কিন্তু এটি বন্ধুত্ব নয়, যুদ্ধের সূচনা করবে। তার মতে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক দেয় তবে সেটি রাশিয়া আমেরিকা সম্পর্কের ভঙ্গুর ইতিবাচক প্রবণতাগুলিকে সম্পূর্ণ মুছে দেবে। ওদিকে ওয়াশিংটন কিয়েভের অনুরোধ বিবেচনা করছে রাশিয়ার গভীরে আঘাত হানতে 2500 কিলোমিটার পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে। খবরটি ছড়াতেই মস্কোতে নেমে আসে কূটনৈতিক অস্থিরতা। কাগজের বাঘ তর্কে নতুন আগুন। সম্প্রতি ট্রাম্প ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে কাগজের বাঘ বলে মন্তব্য করেন। জবাবে পুতিন কটাক্ষ করে বলেন, রাশিয়ার অগ্রগতি ঠেকাতে না পারা ন্যাটোই কি আসল কাগজের বাঘ নয়? তার এই বক্তব্য রুশ রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত হয়েছে, যা দেখিয়েছে মস্কোর আত্মবিশ্বাস এখনো অটল, এমনকি ট্রাম্পের রাগও তাতে ফিকে। রাশিয়ার শক্তি ও প্রস্তুতি। ক্রেমলিনের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। পারমাণবিক শক্তিধর দেশটি নতুন প্রজন্মের প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলছে, যা টমাহক সহ যে কোনো শত্রু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম। পুতিন আরও বলেন, আমরা জানি টমাহক পরিচালনা মার্কিন সামরিক সম্পৃক্ততা ছাড়া অসম্ভব, তাই এমন পদক্ষেপ নিলে তা সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দেবে। রাশিয়ার সামরিক সূত্র জানিয়েছে, প্রয়োজনে তারা নতুন S-500 প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে, যা 200 কিলোমিটার উচ্চতায় শত্রু ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। আমরা আমাদের আকাশ অপ্রবেশযোগ্য রাখব, বলেছে মস্কো। সম্পর্কের প্রান্তে দাঁড়িয়ে বিশ্ব। 15 আগস্ট আলাস্কা বৈঠকে ট্রাম্প ও পুতিনের মধ্যে যে সামান্য সৌহার্দ্য দেখা দিয়েছিল তা এখন ভাঙনের দ্বারপ্রান্তে। ট্রাম্পের হতাশা ও পুতিনের চূড়ান্ত সতর্কতা মিলিয়ে বিশ্ব আবার সেই শীতল যুদ্ধের ছায়া দেখছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর মজুদের প্রয়োজনে টমাহক সরবরাহ বাস্তবসম্মত নয়, তবে আলোচনা এখনো চলছে। রাশিয়া এদিকে স্পষ্ট জানিয়েছে, আমাদের সীমা পার করলে আমরা প্রতিরক্ষা নয়, প্রতিশোধ নেব। পুতিনের শেষ কথা। শেষে পুতিন শান্ত কণ্ঠে বলেন, আমি কোনো লক্ষ্য স্থির করিনি, আমি শুধু বলেছি যা ঘটবে তা সত্যিই ঘটবে, কিন্তু এর দায়ভার আমাদের নয়। তার এই কথা যেন শীতল বাতাসে গর্জে উঠল। যুদ্ধ হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু রাশিয়া প্রস্তুত। আর টমাহক যদি আকাশে ওঠে তাহলে ইতিহাস নতুন অধ্যায় লিখবে, রাশিয়ার আকাশে আগুনের প্রতিরোধের অধ্যায়।